ওকে, আজকে আমরা সাধারণত শিখি হলো 1 থেকে 100 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো নিয়ে আমরা সাধারণত কাজ করি। আজকে আমরা একটু ব্যতিক্রমধর্মী একটা কাজ করব। সেটা কোশ্চেন, সেটা হচ্ছে 100 থেকে 150 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? স্যার ক্যামেরাতে আপনাকে উল্টা দেখাচ্ছে, মানে আমাকে উত্তরটা স্যার বোর্ড সহই উল্টা দেখাচ্ছে। মানে আপনি আড়াআড়ি ভাবে নিয়েছেন মনে হয়। চ্যানেলটা দেখি। এখনো কি ঠিক আছে নাকি? এখন জি ঠিক স্যার, আছে? এখন হইছে। জি আচ্ছা, স্যার। ঠিক আছে, হ্যাঁ, ওকে। ঠিক আছে স্যার। তাহলে আমরা কি বললাম যে 100 থেকে 150 এর মধ্যে মৌলিক সংখ্যা কত? সংখ্যা কয়টি? এখন এই অঙ্কের ক্ষেত্রে আমাদের একটা জটিলতা তৈরি হতে পারে, কারণ আমাদের নলেজ হচ্ছে কত পর্যন্ত? 100 পর্যন্ত। আমরা এটা জানি যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 25। এখন তাহলে এক্ষেত্রে আমাদের সংখ্যা কি? তাহলে আমরা 100 থেকে, এটা সম্ভবত বড় বলা হয়েছিল, 100 থেকে বড়। এখন আমরা যদি জোড় সংখ্যাগুলো কি, ফার্স্ট ওয়ান কি অমিট হয়ে গেল, আমাদের জোড় যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো অমিট করে দিলাম। এখন আমাদের যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর সাথে আমরা একটু কম্পেয়ারে চলে যাব। ফার্স্ট ওয়ান হচ্ছে হলো আমাদের সংখ্যা আছে হচ্ছে কত? 101, নাকি? 100 থেকে 101 বড়। তারপর আমাদের মৌলিক সংখ্যা যে কয়টা আছে আমরা সেই মৌলিক সংখ্যাগুলো এখানে কি করার চেষ্টা করবো, বসানোর চেষ্টা করবো। তাহলে 101 এর পরে আছে হলো কত? 103। 4 তো আমরা বসাবো না, কারণ আমরা যাবো বিজোড়। 5 যদি আসে, কারণ 5 সবসময় কি দিয়ে ডিজিবল, মানে যদি কোনো অঙ্কের শেষে 0 এবং 5 থাকে তাহলে সেই সংখ্যা 5 দ্বারা সবসময় বিভাজ্য। তার মানে 105 বা 125, 135 এই সংখ্যাগুলো বিজোড় হলে পুরো মৌলিক সংখ্যা হচ্ছে না। তাহলে আমরা 105 কে অমিট করে দেব। এরপর আমাদের কি আছে? 107 আছে, 109 আছে। আমি জাস্ট লিখে নেই। 111 আছে, আমাদের 113 আছে। পুনরুক্ত হবে না। 111 তো হবে না স্যার। 111, স্যার 113 হবে, শুধু 11 হবে না। 111 হবে না। 13, 113। 113 পরে আমরা যে সংখ্যা নিতে পারি সেটা হলো 117। 117 হলো সি ডিজিবল, মানে 9 13 হচ্ছে 117। জি স্যার। 119 ডিজিবল না। স্যার 119 কেও ভাঙা যায়। তিন দিয়ে? জি স্যার, 3 দিয়ে মনে হয়, নাকি স্যার 7 দিয়ে ভাঙা যায় স্যার। 7 তকে 7, হ্যাঁ 7 দিয়ে ডিজিবল। তাহলে আমরা 119 কে লিখে দিলাম। এরপর থাকলে কত? 123। এটা তো আমাদের হবেই না। 123 এতে চলে গেল। 123 এর পর আমাদের যে সংখ্যা থাকতেছে সেটা হলো কত? 129। স্যার 127। 127। 127 আছে তাই না? 127 থেকে সরাসরি এটা কি ভাগযোগ্য? 127 স্যার কিন্তু এখানে 127 কে ভাঙা যায়। মৌলিক সংখ্যার ভিতরে অন্তর্ভুক্ত হবে। 129 এটা কি হবে? এটা হবে না। 131, 131 কি ডিজিবল? জি স্যার, না স্যার, এটা এটা মৌলিক। না স্যার, এটা মৌলিক সংখ্যা। আচ্ছা, এরপরে এরপরে রয়েছে এরপর আমাদের কত? 137 স্যার। 137। 137। 137 এর পরে কত আছে? স্যার 131। 139।
141 ভাগ করা যায় 39 তো হবেই না, 39 কে হয়। স্যার স্যার হবে 39 39 জনের তো। তাহলে একটু লিখি 139 লিখি, বাট আমরা কেটে দেবো না। এখানে যদি আমরা 7 দিয়ে হবে না, 139 রাখলাম। 141-এর কথা যদি চিন্তা করি, সেটা এলিজিবল 143 একটা 3 একটা 3, এটাকে এটা কি ভাগ করা যায়? জি না স্যার, এখানে শুধু 149 হবে। হ্যাঁ, স্যার শুধু একটা হবে, 149 হবে অর্থাৎ মৌলিক সংখ্যা। 143 স্যার একে 6 দিয়ে ভাগ করা যায়। 143 হবে না স্যার, 143 কে 6 দিয়ে ভাঙা যায়। স্যার 43 হবে না, 6 দিয়ে ভাঙা যায় এটাকে। না, 7 দিয়ে ভাঙা যায়। আমরা জোড় সংখ্যা যখন ভাগ করবো অলওয়েজ তার ফলাফল জোড় সংখ্যায় আসবে, আর বিজোড় সংখ্যা যখন আসবে তখন বিজোড় সংখ্যায় হবে। তবে এক্সেপশনাল হলে বিজোড় সংখ্যা অনেক ক্ষেত্রে ভাগ করার ক্ষেত্রে কি হতে পারে, গ্রহণ করার ক্ষেত্রে আহ একটা জোড় হতে পারে, আবার কিছু সংখ্যা কি হবে, বিজোড় হবে। কিন্তু জোড় সংখ্যার ক্ষেত্রে সবসময় গুণনফল গুলো অলওয়েজ কি হবে, জোড় সংখ্যায় হবে, সেখানে বিজোড় সংখ্যা হওয়ার কোনো পসিবিলিটি নেই। তাহলে আমরা এখানে টোটাল সংখ্যা পেয়েছি কয়টা, 143 কে হয়। না স্যার, এটাকে 7 দিয়ে ভাঙা যায়। জি স্যার। স্যার ওই যে 7 একে 7, তারপর থাকবে হচ্ছে 63, তাহলে 7 নং 63। ভাই ওইভাবে ভাগ শেখে না, ভাগ শিখতে হয় হলো যে আমি যাকে আমার বিয়ে কাজ কিন্তু ক্লাস করে না 1 4 3, হ্যাঁ। আমরা প্রথমে দেখবো যে বাম পাশে যে অঙ্কটা আছে সেটা কয়বার বিভাজ্য হয়, একবার না দুইবার। এখন এই সংখ্যা থেকে এই সংখ্যাটা কি, নিশ্চয়ই চিন্তা করো। এটা হলো ছোট, তো ফলশ্রুতিতে আমরা কয়টা ডিজিট নেই, 2 ডিজিট নেই, তখন হয়ে যায় কত, 14। 4 দুগুণে কত হয়, 14 হয়। ওই হিসেবে আমরা এখানে এটা নিয়ে আসবো। এখন আমরা যে তিনটা চিন্তা করতেছি, লাস্ট ওয়ান যেটা হলো 147। 147টা আমরা দেখতে পারি যে 147 কিন্তু আমাদের এটা ঠিক আছে। এটা যদি আমরা 7 দিয়ে ভাগ করি, এটা ভাগ 7 দিয়ে 21 হবে। এটা হবে। আর একটা আছে, লাস্ট ওয়ান হচ্ছে কত, 149 তো হচ্ছে না। 149 হচ্ছে না। 149কে আমরা কি দিয়ে ভাগ করলাম, আমরা 3 দিয়ে ভাগ করব, 7 দিয়ে আর 9 দিয়ে, নাকি 3 দিয়ে যদি ভাগ করি কত হয়, 3 4 3 4 12। স্যার এটা এগুলো ভাঙা যায় না। স্যার হয় না। এটা তো 3 দিয়ে বিভাজ্য হবে না স্যার, কারণ ওই অঙ্কগুলোর যোগফল তো জোড় আসে তো 3 দিয়ে বিভাজ্য হবে না। 9 দিয়ে হবে না, তার মানে আমরা এখানে পাচ্ছি হলো 149। এর ভিতরে একটা সংখ্যা বাদ যাবে। এখন সেই একটা সংখ্যা কোনটা হবে সেটা আমরা একটু ফাইন্ডিংস করব। স্যার 43 স্যার বাদ যাবে। 143 বাদ যাবে, স্যার 143 বাদ যাবে। 143 বাদ যাবে। 143কে আমরা কি দিয়ে ভাগ করলাম, দিয়ে ভাগ করলাম স্যার। 103, মানে 9 7 যায় না, এখানে 7 দেখলাম, এটা হলো 17, 3 দিয়ে ভাগ কেন করলে তো? 9 7, ওটা হয় না, 113, 127, 57, 131। এখানে সংখ্যা আমাদের একটা বেশি হচ্ছে, 143 কি ডিজিবল? স্যার বইয়ে তো 143 নাই, এই জন্য বলছি। তাই কিন্তু ভাগ করাও তো যাচ্ছে না। জি, ভাগ করাও তো যাচ্ছে না, এটা তো বুঝতে পারছি না। বই ভুল, আমরা ঠিক।
143 7 8 9 9 দিয়ে হয় না, 11 দিয়ে ভাগ করা যায়। এটা তোমাদের বলি, এটা 11 দিয়ে ডিভিজিবল কিভাবে, যে ফাইন্ডিংস পেয়ে গেছি যে 11 কে কত হবে, 11 13 হবে। আর এখানে হলো 3 33, 3 11 কত হয় 33, তার মানে আমাদের 143 কমপ্লিট হবে এই সূত্রটা 11 দিয়ে ওটা ডিভিজিবল। তাহলে আমরা টোটাল কয়টা পেলাম, 10। 10। আমরা আচ্ছা এই জিনিসটা গাইডে খুব সহজে আছে, কিন্তু এই যে তুমি ফাইন্ডিংস করলা একটা একটা অঙ্ক বা ডিজিট বের করে, এতে একটা সুবিধা হলো কি ব্রেনকে নাড়াচাড়া করতে হয়। মানে ব্রেনের ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন ক্ষেত্রে, যেমন এখানে আমার 11টা কেন মাথায় আসলো, আমি যখন দেখলাম যে এখানে শেষে আছে 3 আর 11 কে ই করলে পরে আমাদের 14 হলো, 14 থেকে 3 বাঁচতেছে, তাহলে আমাদের সেক্ষেত্রে সমস্যা হচ্ছে না। তোমার আর একটা অঙ্কের কথা কি বললাম, স্যার কত 34 নম্বর, নাম্বারটা 34। 34। রাশিটা একটু করো তো, নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়, নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়, আমরা একটু রাশিটা তুলে ফেলি। তাহলে আমরা এই অঙ্কের রেজাল্ট পেলাম কত, 1 থেকে 150 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা, 10টা। ওকে, 10টা। 25 নাম্বার তাই না, না 34, নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়, নিচে কোনটি মৌলিক সংখ্যা নয়। ওকে, আমরা সংখ্যাগুলো ফার্স্ট রাউন্ড লিখে নেই, এখানে কি কি সংখ্যা আছে বলো তো একজন। স্যার 263, 233। স্যার 233, তারপর 253, আর হচ্ছে 241। Fine. আমরা যদি এখন এই অঙ্কগুলোর ক্ষেত্রে যে নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়, আমাদের বড় সংখ্যার ক্ষেত্রে যে জটিলতাগুলো তৈরি হয়, আমরা সবসময় যে বিষয়টা চিন্তা করি যে আমরা এই সংখ্যাগুলোকে ভাগ করব, তাই না। আমাদের ফার্স্ট হচ্ছে কি, আমরা এই সংখ্যাগুলোকে ভাগ করতে যাই। তো এখানে সবগুলো সংখ্যার শেষে কি আছে, বিজোড় সংখ্যা আছে। কি কি আছে, এখানে 3 আছে, এটাতে 3 আছে, এটাতে 3 আছে, এখানে আছে কত, 1 আছে। এখন আমাদের ফর্মুলা অনুযায়ী আমরা যদি অ্যাকচুয়ালি হিসাব করতে যাই, আমরা জানি যে এই সংখ্যাগুলোর ক্ষেত্রে কোন জিনিসটা দিয়ে খুব সহজে ডিজিবল বা ভাগ করা যেতে পারে। এখন আমরা একটা একটা করে যদি ধরি, যেমন 263 যদি বিষয় ধরি, যে 263 আসলে কি কি দিয়ে ডিজিবল হতে পারে, তাহলে আমরা এখানে তুমি দেখি যে এটাকে যদি আমরা সাথে নিয়ে আসি, এখানে আমরা যদি ভাগ করি, প্রথমে আমরা 3 দিয়ে যদি চেষ্টা করি, তাহলে এখানে কত হবে, 3 আসটা কত হয় 24 হয়। আবার এখান থেকে 2 23 হয়ে যাচ্ছে, তাহলে এটা আমার হচ্ছে না 3। 7 দিয়ে যদি আমি ভাগ করি, 3 7 কত হয় 21, এখান থেকে আমার বাঁচতেছে কত 5 53। আমি যদি এটাকে 9 দিয়ে ডিজিবল করার চেষ্টা করি, 9, তাহলে 9 দিয়ে কত হয় 18। আমরা জাস্ট এটা দেখার জন্য 18। এখন 18 থেকে যদি আমি 14 16 বিয়োগ করি, তাহলে এখানে আমার বুঝতেছি 83। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার এই রেজাল্টটা মিলতেছে না। আমরা যদি 11তে নিয়ে আসি, তাহলে 11 কত হয় 22, 11 2 22, এখানে আমাদের বাকি দিচ্ছে কত 43। তার মানে এই অঙ্কটা অ্যাকচুয়ালি ডিজিবল করার জন্য আমরা যতটা চেষ্টা করতেছি,
সেটা হচ্ছে না। আমরা যদি 13 নেই তাহলে কত হবে? 13 দুগুণে 26, কিন্তু 3 আবার কি থাকছে? মার্জিনাল থেকে যাচ্ছে। আমরা 233 এর দিকে একটু নজর দিই। তাহলে 233 এটাকে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে এখানে কত হচ্ছে? 3 7 21 আর এটা হচ্ছে 23। তাহলে আমার এটা হচ্ছে না। যদি 7 দিয়ে দিই তাহলে সেটা হচ্ছে না। তার মানে এটা হচ্ছে কি, আমার এটাও একটা মৌলিক সংখ্যা, মানে এটা নিজে বললাম। এখানে আসলে আমার 253। 253 ক্ষেত্রে আমি ফার্স্ট টাইম যেটা চিন্তা করবো সেটা হলো 3 দিয়ে। তাহলে 3 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে? 3 7 3 8 24, অর্থাৎ 24 1। আমরা 5-এ যাবো না, আমরা যদি 7 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 3 7 21, আমাদের বিয়োগ করা হচ্ছে 43। 9 দিয়ে যদি করি তাহলে কত হবে? 11। 9 দিয়ে করলে কত হয়? আর 9 দুগুণে কত হবে? 18। 18, তাহলে এখানে হচ্ছে 7। এটা হচ্ছে 9 এর পরে আসলে হলো 11। 11 আসলে কত হবে? 11 দুগুণে 22 আর 3 11, 22 থেকে এখানে 3 আর 3 33। অর্থাৎ এইটা ডিজিবল হলে কি দিন? 11। তার মানে 241। আমার হচ্ছে 241 করার দরকার, কারণ আমার প্রশ্ন ছিল নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়। এখন ঘটনা হলো যে আমরা এতক্ষণ প্র্যাকটিস করলাম, আসলে বাস্তবিক পক্ষে আমার পরীক্ষার হলে কি এত সময় আছে? মোটেও না। আমার আমরা সবসময় যেটা চেষ্টা করব যে প্রত্যেকটা প্রশ্ন অ্যান্সার দেওয়ার জন্য আমরা 120 মিনিটে 200টা প্রশ্নের অ্যান্সার দেবো। তাহলে 120 মিনিটকে যদি আমরা 200 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে আমাদের ভাগফলটা কত হবে বলতে পারবো কেউ? কেউ অ্যান্সার বলতে পারবে? 120 মিনিটকে 200 প্রশ্নের অ্যান্সার করবো, তাহলে প্রতি প্রশ্নের অ্যান্সার করতে সময় লাগবে কত সেকেন্ড বা কত মিনিট? কত নাও? 1.6 এরকম। কত? অ্যান্সার আসলো না? 120 বার কত? 200। 0.6। হ্যাঁ, 120 ভাগ 200, 0.6। এটা রেজাল্ট হচ্ছে কত? 3/5। 3/5 যদি হয় অর্থাৎ 3 মিনিটে কয়টা অ্যান্সার করতে হবে? 5টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। তাহলে 3 মিনিট গুণন হচ্ছে কত? 4 সেকেন্ড। তাহলে কত হচ্ছে? 1800 ভাগ 5 দিয়ে কত সেকেন্ড হবে? 3 5 15। তার মানে আমি প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার করার জন্য কত সেকেন্ড সময় পাবো? 16.36 সেকেন্ড। ঠিক আছে? তাহলে একটা প্রশ্নের জন্য আমার সময় কতটুকু? 0.36 সেকেন্ড। 0.36 সেকেন্ড। হ্যাঁ, অর্থাৎ আমাদের সহজ হিসেবে বলতে গেলে 36 সেকেন্ড। হ্যাঁ, আমরা সময় পাবো হলো 36 সেকেন্ড সময় পাবো একটা প্রশ্নের অ্যান্সার করার জন্য। তাহলে এখানে আমাদের যে বিষয় যেটা হলো, আমরা অঙ্কের এই রাশিটা আগে ফার্স্ট টার্ম করে নেব যে এটা প্রশ্ন বলছে কোনটি মৌলিক সংখ্যা নয় না কোনটি মৌলিক সংখ্যা।
আমাদের যে টার্গেট যেটা থাকবে, আমরা যে কাজটা করব ফার্স্ট অন, যে আমরা যদি দেখি যে আমাদের যে বিজোড় সংখ্যাগুলো আছে 7, 3, 7, 9, 11 বা 13 এই পর্যন্ত আমরা যেতে পারি, এর বাইরে আর যাবো না। এখন আমাদের এখানে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো কিন্তু সবগুলো সংখ্যার শেষে কত আছে? 10 আছে। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে যে বিষয়টা দেখতেছি যে আমরা যখন দেখব যে আমাদের এই সংখ্যাটা একটা বড় একটা সংখ্যা আছে, সেটা হচ্ছে 13 আছে, তারপরে কত আছে? আমার 11 আছে। আমরা এই 11 অথবা 7 অথবা 9, আমরা জানি যে 9 যদি থাকে তাহলে একমাত্র হচ্ছে কখন এই 9 দিয়ে রেজাল্ট মিলবে অথবা 7 দিয়ে রেজাল্ট মিলবে, যখন সেই ক্ষেত্রে অবশ্যই শেষে কি হবে? 63 হবে। কত হতে হবে? 63 হবে। আচ্ছা, আমাদের আমার রিসিপ্টটা অফ হয়ে গেছে। ওকে, শুনতে পাচ্ছ? আমাকে কি শোনা যাচ্ছে? সরি, আমার তো স্পিকার এখানে জিরো করে রাখছে আমি। স্যার শোনা যাচ্ছে? এখন শুনতে পাচ্ছ তো? জি স্যার। আমার আসলে ওই মোবাইলটা যে এরকম অবস্থায় আছে সেটা আমার খেয়াল ছিল না, সেট বন্ধ হয়ে গেছে। আমি শেষ করে দেবো। এখন এই যে আমি যে বিষয়টা বললাম যে আমরা 9 এবং 7 সর্বক্ষেত্রে যে বিষয়টা জানিছি সেটা হলো শেষের সংখ্যাটা 63 হতে হবে। তো আমরা এখানে যে সংখ্যাগুলো দেখতেছি যে 63, 23, 53, 41, তো সেগুলো আসলে কিন্তু ওই পর্যায়ে নাই। আমরা যখনই 7 দিয়ে ভাগ করব বা 9 দিয়ে ভাগ করব, এই দুইটা টার্ম দিয়ে ভাগ করলে পরে আমাদের এই বিষয়টা চলে আসে। আর 11-র যে বিষয় যেটা আছে, যে 9 এর পরে আসতেছে আমার 11, 11-র ক্ষেত্রে কিন্তু আমরা এখানে খুব সহজেই ডিফাইন করতে পারি যে 11 দিয়ে আমাদের সাধারণত হচ্ছে যে সে 33, অর্থাৎ আমি যদি 11-কে যদি সব ক্ষেত্রে যদি ভাগ করি তাহলে কিন্তু আমার একমাত্র দেখা যাচ্ছে যে দুইটা 3 যেখানে আছে, অর্থাৎ 253-তে 11 দুগুণ হচ্ছে 22, আমার এখানে 25 থেকে 22 বাদ দিলে থাকতেছে 3। দ্যাট মিনস আমার রেজাল্ট আসতেছে হলো 33, তখন হচ্ছে 3, 11, 33। তো এটা আমাদের অঙ্ক করার ক্ষেত্রে আমরা এটার সুবিধা নিতে পারি। এই হলো বিষয়। আর আমার মনে হয় যে এই রিলেটেড আরো রেলিভেন্ট যে অঙ্কগুলো আছে পর থেকে, এগুলো একটু দেখবে, অঙ্ক প্র্যাকটিস করবে। অঙ্ক জিনিসটা হলো যত প্র্যাকটিস করবে তত তুমি শিখতে পারবে, এটাই হলো ফাইনালি কথা। আর এই প্র্যাকটিস করতে যে যে জায়গাগুলোতে আটকে যাবে সেই জায়গাগুলো নিয়ে একবার সলভ করে নিবে, তাহলে দেখবে আর কোনো জিনিসের সমস্যা হবে না। আগামীকালে তোমরা এই পরবর্তী যে অঙ্কগুলো আছে এগুলো একটু দেখতে থাকবে। তোমাদের একটা আমি পড়া দেবো, সাবজেক্ট ওয়াইজ একটা বিষয় দেব। আমরা ব্যাকরণের একটা টপিক স্টার্ট করব, বাংলা প্রথম পত্র অথবা ইংরেজির একটা টপিক। কোনটা সিলেক্ট করা যায়, বাংলা না ইংরেজি না সাধারণ জ্ঞান? বলো।